আত্মগোপনে থাকা ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক। জানাবো নির্বাচন ও সংস্কার নিয়ে সমঝোতা কোন পথে, এবং সর্বশেষ জানাবো রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ, শেখ হাসিনার প্রতীকী ফাঁসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মগোপনে থাকা ঈশ্বরদীর আওয়ামী লীগ নেতা ঢাকায় আটক। পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করেছে পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। তিনি বলেন, ফার্মগেট এলাকায় ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টুকে আটক করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে আমরা গিয়ে তাকে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট থানায় কথা হয়েছে। তারা এসে আটক আবুল কালাম আজাদ মিন্টুকে নিয়ে যাবেন। স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ রাজধানীর রাজাবাজার এলাকায় ভাড়া থাকতেন। 5ই আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দুপুর 12টার দিকে ফার্মগেট এলাকায় তাকে আটক করেন লেগুনা স্ট্যান্ডের স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। পরে তেজগাঁও থানা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। নির্বাচন ও সংস্কার নিয়ে সমঝোতা কোন পথে, কিভাবে সংস্কার করা যায়, কিভাবে করা হলে তা টেকসই হবে, এগুলো নিয়ে অনেকের মধ্যে অস্পষ্টতা ও ভিন্ন মত রয়েছে। সংবিধান পরিবর্তন, নির্বাচন ও সংস্কারের ক্ষেত্রে সমঝোতা কোন পথে হবে? গত 5ই আগস্টের অভ্যুত্থানে শেখ হাসিনার পলায়নের পর বাংলাদেশের রাজনীতি এক নতুন পর্বে প্রবেশ করেছে। অভ্যুত্থানের আগে স্লোগান ছিল রাষ্ট্র সংস্কার লাগবে। অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার যে লাগবে এ বিষয়ে ক্রিয়াশীল হবে রাজনৈতিক দলই একমত। প্রায় প্রতিটি সক্রিয় দল, দল নিরপেক্ষ বিভিন্ন সংস্থা ও বিশিষ্ট নাগরিকেরা সংবিধান সংস্কার কমিশনের কাছে সংস্কার বিষয়ক প্রস্তাব জমা দিয়েছেন। মতামত দিচ্ছেন সংবিধানের কোন কোন অংশ বদলাতে হবে, কি বাদ দিতে হবে, কি যোগ করতে হবে। এসব নিয়ে বিভিন্ন দল ও গোষ্ঠীর মধ্যে মতভিন্নতা আছে, কিন্তু সংবিধানের সংস্কার যে করতে হবে তা নিয়ে কোনো মতপার্থক্য নেই বললেই চলে। 5ই আগস্টের আগে সংবিধান সংস্কারের দাবি ছিল একটি অগ্রসর আকাঙ্ক্ষা বা প্রত্যাশা, কিন্তু বর্তমানে সেই দাবি আর প্রত্যাশার স্তরে নেই। এটি এখন বাস্তবায়নের পর্বে প্রবেশ করেছে। বাস্তবায়ন নিয়ে ভিন্ন মত। বাস্তবায়নের এই পর্বে সেই সংস্কারের সীমা, পদ্ধতি ও এখতিয়ার নিয়ে আন্দোলনকারীদের নিজেদের মধ্যে মোটা দাগে কিছু মতপার্থক্য দেখা দিয়েছে। সীমা সম্পর্কে যেসব মতামত পাওয়া যাচ্ছে সেগুলোকে মোটা দাগে 3 ভাগে ভাগ করা যায়। 1. সীমিত সংশোধন, অর্থাৎ একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এ সময় যতটুকু প্রয়োজন ততটুকু সংশোধন। 2. বিদ্যমান সংবিধানটি পুরোপুরি বাতিল করে নতুন সংবিধান প্রণয়ন। এবং 3. সংশোধন নয়, আবার সম্পূর্ণ নতুনও নয়, কিন্তু ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সংস্কার। স্বাভাবিকভাবে বাস্তবায়নের এখতিয়ার ও পদ্ধতি নিয়েও মতভিন্নতা দেখা দিয়েছে। কোনো কোনো দল দাবি করেছে সংবিধান সংস্কারের এখতিয়ার এই সরকারের নেই, এটা করতে পারেন কেবল জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিরা। এই দাবি যারা করছে তাদের একাংশ নির্বাচিত প্রতিনিধি বলতে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কথাই বোঝাচ্ছে। তারা দাবি করছে জাতীয় সংসদে সংবিধান পরিবর্তনের বৈধ কর্তৃত্ব। জাতীয় সংসদ ছাড়া এ পরিবর্তন করার বৈধ কর্তৃত্ব অন্য কারণেই। তারা অবশ্য এটাও বলছে সংসদ ছাড়া এ পরিবর্তন করতে পারে বিপ্লবী সরকার, কিন্তু 8ই আগস্ট তারিখে যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে তারা নিজেদের বিপ্লবী সরকার হিসেবে দাবি করেনি, বরং বিদ্যমান সংবিধানের অধীনে শপথ গ্রহণ করায় নতুন সংবিধান করার অধিকারও তারা হারিয়েছে। প্রকৃতপক্ষে এই দাবির অর্ধেক সত্য ও অর্ধেক ভুল। সংবিধান সংস্কার কিংবা পরিবর্তনের ক্ষমতা অবশ্যই জনগণের, এটা সত্য। জনগণের পক্ষে এই ক্ষমতা প্রয়োগ করতে পারেন তাদের নির্বাচিত প্রতিনিধিরা, এটাও সত্য। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হন তাদের এই ক্ষমতা দেওয়া হয় না। জাতীয় সংসদ নির্বাচন হয় সরকার গঠনের জন্য। সরকার সংবিধানের বিধান মেনে একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত দেশ চালাতে পারে। তারা সংবিধান বদলাতে পারে না, তারা সংবিধান রক্ষার শপথ নেয়। সংবিধান ভাঙার ক্ষমতা তাদের থাকে না। তবে পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও সংসদ সদস্যদের 2/3 একমত হলে পদ্ধতি মেনে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এই সংশোধন মানে পরিবর্তন নয়, সেজন্য কোনো সংশোধন যথার্থই সংশোধন নাকি সংশোধনের নামে পরিবর্তন তা পরখ করার ক্ষমতা দেওয়া আছে উচ্চ আদালতকে। তারা পরখ করে কোনো সংশোধনীকে বেআইনি বা অবৈধ ঘোষণা করতে পারেন। সম্প্রতি উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনী বাতিল ঘোষণার রায় দিতে পারলেন, সেটা এ বিধানের ফল। এছাড়া সংসদের মাধ্যমে গৃহীত কোনো সংশোধনীকে পরবর্তী সংসদ আবারও
অন্য কোনো সংশোধনের মাধ্যমে বাতিল করে দিতে পারে। সংসদের মাধ্যমে সংবিধান সংস্কারের কথা যারা বলছেন তারা মূলত সংশোধনের কথা বলছেন। সংস্কারকে টেকসই করার কথা তারা ঠিকমতো বিবেচনা করছেন বলে মনে হয় না। সংশোধনের ধারার বাইরে কেউ কেউ বিদ্যমান সংবিধানকে পুরোপুরি বাতিল করে একটি সম্পূর্ণ নতুন সংবিধান গ্রহণের দাবি করেছেন। যারা নতুন সংবিধানের দাবি তুলছেন তাদের অনেকেই জনগণের নির্বাচিত প্রতিনিধিদের এখতিয়ারের বিষয়ে সোচ্চার। পদ্ধতি হিসেবে স্বাভাবিকভাবেই তারা সংবিধান সভা বা গণপরিষদ নির্বাচনের কথা বলছেন। এই দুই ধারার বাইরে সংবিধান সংস্কারের দাবিতে যারা বেশ আগে থেকে সক্রিয় ছিলেন তারা সংবিধান সংস্কারের পদ্ধতি হিসেবে সংবিধান সংস্কার সভা বা কখনো কখনো গণপরিষদ নির্বাচনের দাবি তুলছিলেন, কিন্তু সে দাবি খুব একটা মনোযোগ পায়নি। সংবিধান সংস্কার সম্ভব কিনা আলোচনা সে পরিসরের মধ্যে আটকা পড়েছিল। পদ্ধতি, সীমা ও এখতিয়ারের প্রশ্নটা এখন বাস্তব আলাপ হিসেবে সামনে এসেছে, যখন সংস্কার একটা অনিবার্য বাস্তবতায় পরিণত হয়েছে। পুরনো বাস্তবতায় ফিরতে চায় না মানুষ, এটা এখন হলফ করেই বলা যায়। বাংলাদেশের মানুষ আর আগের ব্যবস্থায় ফেরত যেতে চায় না, এ কারণেই তারা সংস্কার চায়। কিন্তু সংস্কার কিভাবে করা যায়, কিভাবে করা হলে তা টেকসই হবে, রাজনৈতিক পরিসরের তর্ক বিতর্ক বিশ্লেষণের মধ্যে আগে থেকে এই বিষয় উপস্থিত ছিল না। আমাদের প্রধান প্রধান রাজনৈতিক দল, দলের নেতাকর্মী, বুদ্ধিজীবী, সাংবাদিক ও শিক্ষকদের অনেকেরই এ বিষয়ে অস্পষ্টতা আছে। ফলে যারা যা ইচ্ছা তেমন করে সমস্যার সমাধান নিয়ে যাচ্ছেন, যার অধিকাংশই ধোঁয়াশাচ্ছন্ন। বর্তমান পরিস্থিতি যে সমস্যার সমাধান দাবি করছে তা আমাদের সমাধান বের করতে হবে এবং সে সমাধান অধিকাংশ জনগণের কাছে গ্রহণযোগ্য হতে হবে। আমরা অনেক সময় লক্ষ্য করতে ভুলে যাই সংবিধান পরিবর্তনের রাজনীতি আর সরকার গঠনের রাজনীতি এক নয়। সংবিধান পরিবর্তনের জন্য দলমত নির্বিশেষে সবার সম্ভাব্য সর্বোচ্চ সমঝোতা ও ঐকমত্য লাগে। অপরদিকে সরকার গঠনের জন্য অপর দলকে পরাজিত করে নিজেদের সংখ্যাগরিষ্ঠ হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। একটা ভূখণ্ডের মানুষ যখন সংবিধান পরিবর্তন কিংবা ব্যাপক সংস্কারের ঐতিহাসিক মাইলফলকে এসে দাঁড়ায়, তখন সংবিধান পরিবর্তনের পর্ব পার হওয়ার আগ পর্যন্ত যাবতীয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার জন্য দায়িত্বশীল আচরণ করতে হয়। আর যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে এই পর্ব পার হওয়ার জন্য উদ্যোগ, উদ্যম, আন্তরিকতা ও দক্ষতার প্রয়োজন হয়। বাংলাদেশ গত 53 বছরের অভিজ্ঞতা ও অপরিসীম ত্যাগ তিতিক্ষার পথ পাড়ি দিয়ে এখন এমন একটা পর্বের মুখে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমাদের রাজনৈতিক আচরণ পর্যালোচনা করলে এই পার্থক্য সম্পর্কে আমরা যে খুব সচেতন সেটা মনে হয় না। ফলে অপরিসীম এক সম্ভাবনা আবারও হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশের মানুষের বেশ কিছু বিশ্বাস ভঙ্গের মর্মান্তিক স্মৃতি আছে। এখানকার মানুষ অনেক রক্তক্ষয়ী সংগ্রাম করেছে, সেসব লড়াইয়ের কোনোটাই তারা বিজয়ীও হয়েছে, কিন্তু বিজয়ের ফলাফল তারা কখনোই নিজেদের পক্ষে ধরে রাখতে পারেনি। সেটা বেহাত হয়ে গেছে। যেসব রাজনৈতিক দলকে বিশ্বাস করে ও যাদের নেতৃত্ব মেনে মানুষ এসব আন্দোলন করেছে, বিজয়ের পরে সেসব দল স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ক্ষমতা হাতে পেয়ে নিজেরা আবার স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছে। যারাই ক্ষমতা হাতে পেয়েছে তারাই বিনা ব্যতিক্রমে গণ নির্যাতনকারীর ভূমিকা অবতীর্ণ হয়েছে। প্রতিবাদী জনগণের পাশাপাশি নির্যাতিত হয়েছেন বিরোধী দলের নেতাকর্মীরা। নির্যাতিতের বোধ থেকে প্রতিবাদ, প্রতিরোধ আর ক্ষমতা হস্তগত হওয়ার পর থেকে ভোগ আর প্রতিশোধ এই দুষ্টচক্রের বাইরে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া গড়ে তোলা যায়নি। বর্তমানে দুষ্টচক্র থেকে রাজনীতিকে বের করে আনার ও সংবিধান থেকে স্বৈরতান্ত্রিক ক্ষমতার কাঠামো বিদায় করার যে সুযোগ সৃষ্টি হয়েছে, সেই সুযোগ কাজে না লাগিয়ে আবারও কোনো রাজনৈতিক দলের হাতে তা তুলে দেওয়াটা ছিল যুক্তিসঙ্গত হবে। তাই সংস্কার হতে হবে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর হওয়ার আগে। জনগণের দিক থেকে রাজনৈতিক দলগুলোকে অবিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ আছে। একইভাবে রাজনৈতিক দলগুলোর অর্থাৎ বিশেষত যারা নির্বাচন হলে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আশা রাখে, অতীতে নানা ষড়যন্ত্রের শিকার হওয়ার অভিজ্ঞতার কারণে ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি অবিশ্বাসের ভিত্তি আছে। তারা আশঙ্কা করতেই পারে যে সরকার সংস্কারের অজুহাতে অকারণ সময়ক্ষেপণ করছে এবং এই সময়ক্ষেপণের ভেতর দিয়ে অন্য কাউকে ক্ষমতাসীন করার পথ খুঁজছে। প্রকৃতপক্ষে এই অবস্থার সৃষ্টি হয়েছে আন্দোলনের নেতৃত্ব দানকারী শক্তির অনভিজ্ঞতা ও সরকার হিসেবে যারা দায়িত্ব পালন করছেন তাদের অদক্ষতার কারণে। কিন্তু এসব ত্রুটি বিচ্যুতি বের করে একে অপরকে দোষারোপ করে এই সংকটের সমাধান হবে না। সমাধানের জন্য প্রয়োজন উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য অর্থাৎ উভয় পক্ষের স্বার্থ রাখা হয় এমন একটি সমঝোতার পথ পদ্ধতি বের করা। এমন একটি পদ্ধতি উদ্ভাবন ও প্রস্তাব করতে হবে যার মাধ্যমে জনগণ নিশ্চিত হতে পারবে যে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা চলে যাওয়ার আগে একটি টেকসই সংস্কার সম্পন্ন হবে। অপরদিকে রাজনৈতিক দলগুলো নিশ্চিত হতে পারবে যে সংস্কারের নামে অযথা সময়ক্ষেপণ করে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো প্রকল্প নিয়ে সরকার কাজ করছে না। 1970 সালে নির্বাচনী মডেল হতে পারে উভয় পক্ষের সন্দেহ দূর করে নিজেদের মধ্যে সমঝোতার একটি সমাধান সূত্র। 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতনের পর ইয়াহিয়া খান ক্ষমতা গ্রহণ করে 70-এর নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। সামরিক শাসক হিসেবে ইয়াহিয়া খান নির্বাচনের জন্য একটি লিগ্যাল ফ্রেমওয়ার্ক জারি করেন।
এই ফ্রেমওয়ার্ক ন্যাশনাল অ্যাসেম্বলি কিংবা জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের উপর একসঙ্গে দুটি দায়িত্ব অর্পণ করেন। এতে বলা হয়েছিল, যারা নির্বাচিত হবেন তারা প্রথমে গণপরিষদের সদস্য হিসেবে পাকিস্তানের জন্য একটি সংবিধান প্রণয়ন করবেন এবং সংবিধান গৃহীত হওয়ার পরে গণপরিষদের দায়িত্ব শেষ হয়ে যাবে। কিন্তু নির্বাচিত এই সদস্যরাই পরবর্তী সময়ে গৃহীত সংবিধান অনুযায়ী সরকার পরিচালনা করবেন। এখন বিশেষভাবে উল্লেখ করা যায়, নির্বাচিত সদস্যরা কি ধরনের সংবিধান প্রণয়ন করতে পারবেন তার মূল নীতি ও ফ্রেমওয়ার্কে নির্দিষ্ট ছিল। যারা নির্বাচনের অংশ নিয়েছিলেন তারা এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক মেনেই নির্বাচনে অংশ নিয়েছিলেন। আমাদের বর্তমান পরিস্থিতি হুবহু এক না হলেও অনেকাংশে সেই সময়ের সঙ্গে মিল আছে। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি পালিয়ে গেছেন। অভ্যুত্থানকারীরা একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছেন, যার অন্যতম প্রধান দায়িত্ব সংবিধান সংস্কার করা। এখন সংবিধানে কি কি সংস্কার করা হবে সেসব বিষয়ে মতামত নেওয়ার জন্য একটি কমিশন কাজ করছে। তারা বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ও লিখিত প্রস্তাব গ্রহণ করছে। এসব প্রস্তাব যাচাই বাছাইয়ের পর কমিশন নিজে একটি প্রস্তাব তৈরি করে সরকারের কাছে জমা দেবে। সরকার এই প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানানো হয়েছে। প্রকৃতপক্ষে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি সুবিচার করতে হলে সরকারকে সব পক্ষের সঙ্গে কথা বলতে হবে এবং সবার মধ্যে সমঝোতা তৈরি করতে হবে। যারা অনেক বেশি পরিবর্তন বা নতুন সংবিধান চাইছেন এবং যারা অতি সামান্য পরিবর্তন করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি করছেন, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আলাপ আলোচনার মাধ্যমে সরকারকে অন্তত দুটি বিষয়ে সবার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। প্রথমত, অন্তত কোন কোন বিষয়ে কত দূর এবং কোন মাত্রায় সংস্কার করতে সবাই রাজি আছে তা নির্দিষ্ট করা। দ্বিতীয়ত, কোন পদ্ধতিতে এই সংস্কার করা যাবে যাতে সংস্কারটি টেকসই হয় সেটি বের করা। এই দুটি কাজই 1970 সালে নির্বাচনের আগে তৎকালীন সামরিক সরকার করতে পেরেছিল তাদের কর্তৃত্ব ও তৎকালীন প্রধান দল আওয়ামী লীগের সমর্থনের কারণে। বর্তমান পরিস্থিতি ভিন্ন। সরকারকে যা করার করতে হবে সবার সমঝোতা শক্তির উপর দাঁড়িয়ে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।